নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো, কিন্তু গল্প শোনার পর গল্প কেমন লাগলো সেটা নিয়ে কোনো কমেন্ট করছো না, এবং তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না। এমনটা করো না প্লিজ। তোমাদের গল্প ভালো লাগলে কিংবা না ভালো লাগলে সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে, এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন প্রেস করতে এবং লাইক করতে ভুলো না কিন্তু। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্প মৈত্রী চ্যাটার্জির কলমে ফুলকি। শুরু হচ্ছে আজকের গল্প। কংক্রিটের থামে মোড়া ব্যস্ত নাগরিক জীবন থেকে একটু মুক্তি লাভের আশায় কিছুদিনের জন্য মানুষের মন একটা শান্তির নীড় খোঁজে। আর তা যদি হয় কোনো দূষণমুক্ত মনোরম গ্রাম্য পরিবেশ, তাহলে তো আর কোনো কথাই নেই। জীবনের জাঁতা কলে পড়ে হাঁপিয়ে উঠেছিল কৌশিক নিজেও। একটা শান্ত নিবিড় গ্রাম্য ঠিকানার খোঁজে সেও আজ বেরিয়ে পড়েছে। আসামের গুয়াহাটিতে তাদের 7 পুরুষের বাস। কৌশিক শহর ছাড়িয়ে রওনা দিয়েছে দূরে পাহাড়ের কোলে অবস্থিত প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাদের ফার্ম হাউসের উদ্দেশ্যে। বাড়িতে জানিয়ে গেলে নানা রকম বাধা আসতে পারে, তাই কাউকে কিছু না জানিয়েই সে অফিস থেকে সরাসরি তাদের ফার্মের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডুপ্লিকেট চাবিটা অফিসে যাবার আগেই তুলে নিয়েছে মায়ের চোখ এড়িয়ে। কয়েকটা দিন নিজের মতো করে সময় কাটাতে চায় সে। তার বাবা কোম্পানির কাজে 2 দিনের জন্য বাইরে গেছে। মাকে কল করে পরে এখানে আসার খবরটা জানিয়ে দিলেই হবে। মা ঠিক বাবাকে ম্যানেজ করে নেবে। এই সমস্ত নিয়ে 7-5 ভাবতে ভাবতে ড্রাইভ করছিল কৌশিক। ফাঁকা রাস্তায় স্পিড তুলে এর মধ্যে অনেকখানি এগিয়ে গেছে সে, আর মাত্র কিছুটা পথ বাকি। এমন সময় হঠাৎ মাঝ রাস্তায় একটা আদিবাসী গোছের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ব্রেক কষে থেমে যেতে বাধ্য হল সে। শীতের রাত, পথঘাট শুনশান। একটা মেয়ে এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে কি করছে সেটা দেখে খুব রাগ হলো কৌশিকের। আর একটু এদিক ওদিক হলেই ধাক্কা লেগে মেয়েটা সিধে চাকার তলায় চলে যেত। জানলার কাঁচটা নামিয়ে খেঁকিয়ে ওঠে কৌশিক। এই মেয়ে, এই তোর কি মরার ইচ্ছা হয়েছে নাকি? মেয়েটা পায়ে পায়ে এগিয়ে আসে। কৌশিক প্রথমে রেগে গেলেও অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তাকিয়ে থাকার মতনই বটে। স্বচ্ছ স্বল্পবাস পরিহিতা একটা কুমারী মেয়ে, যার ঊর্ধ্বাঙ্গে স্রেফ একটা কাঁচুলি, আর হাঁটুর ওপরে বেশ কিছুটা ওপর থেকে কোমর পর্যন্ত 1 খণ্ড কাপড় শুধু জড়ানো আছে। এই শীতেও এমন খাটো পোশাক পরে রয়েছে কিভাবে? যৌবনের উত্তাপে মনে হয় শীত উড়ে চলে গেছে। কৌশিক মনে মনে হাসে। মেয়েটির কপালে, গালে, চিবুকে এই শীতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। স্ট্রিট লাইটের নিয়ন আলোয় অপূর্ব মোহময়ী লাগছে তাকে। মুই পথ হাইরে ফেলেছি বাবু। শহরটাতে এসেছিলাম ওষুধ তো কিনতে। ওই সামনের গ্রামটাতে মোর ঘরটা আছে বটে। অন্ধকারে কিছুটাও হচ্ছে না বাবু। বাবু, মুইকে একটু গায়ে পৌঁছে দেবি রে? মেয়েটির কথা শুনে কৌশিক যেন স্বর্গ পেল হাতে। আরে, মেয়েটি তো মালঞ্চপুর গ্রামের নাম বলছে। সে তো নিজেও সেখানেই যাচ্ছে। কৌশিকের মুখ থেকে নিজের অজান্তে একটা আনন্দসূচক শব্দ বেরিয়ে এলো। আরে বাস, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এখন অবশ্য ফোটা ফোটা জল জমেছে, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হয়ে ঝরে পড়তে বেশিক্ষণ লাগবে না গুরু। কৌশিক নিজের মনে হাসতে থাকে। তারপর ডোর লকটা খুলে মেয়েটাকে গাড়িতে তুলে নেয়। আমি তো ওদিকেই যাচ্ছি। ওদিকে একটা ফার্ম হাউস আছে, দেখেছিস নিশ্চয়ই? আমি ওখানেই যাচ্ছি। ফার্ম হাউস মানে বুঝিস তো? আমাদের পূর্বপুরুষের তৈরি বহু পুরনো ফার্ম হাউস।
বর্তমান মালিক অবশ্য আমার বাবা। যাই হোক, এবার বল তো তুই কে, তোর নাম কি? এগে বাবু, মোর নাম ফুলমণি আছে বটে। গায়ের সবাই মোরে ফুলকি বলেই ডাকে। আমি একটু আধটু লেখাপড়া জানি রে বাবু। তুই তোদের খামার বাড়িটোর কথা ঠক কইছিস বাবু, কিন্তু কিন্তু বাবু তোদের ওই বাড়িতে তো কাউরে থাকতে দেখিনি। শুনেছি ওই বাড়িটাকে সবাই দেওর বাড়ি বলে। ধুস, ওসব কুসংস্কার বাসা বেঁধে আছে তোদের মনে। ছাড় এসব আজগুবি কথাবার্তা। যাকে সিট বেল্টটা বেঁধে নে, গাড়িটা ছাড়ছি। হাই রোডে দাঁড়ানো রিস্কের ব্যাপার। ফুলকি একই গাঁয়ের মেয়ে, তার উপর আবার আদিবাসী। শহুরে আদব কায়দা তার জানা নেই। ফুলকি জড়সড় হয়ে বসে আছে। সিট বেল্টের ব্যবহার সে জানে না। সেটা মনে হতে কৌশিক বেল্টটা বেঁধে দেয়। তারপর নিজের সিটে বসে স্টিয়ারিং ধরার সময় একবার ফুলকির দিকে তাকায়। ফুলকি এখনো আড়ষ্ট হয়েই বসে আছে। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। সিট বেল্ট বেঁধে দেওয়ার সময় ফুলকির শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো ইচ্ছে করেই ছুঁয়েছে সে। ফুলকির অবস্থা দেখে কৌশিকের হাসি পায়। তবে ফুলকি নামটা বেশ মনে ধরেছে তার। এমন ফুল দিয়েই কার যেন নাম ছিল। পোশাকটাও বেশ চেনা চেনা লাগছে। কোথায় সে দেখেছে কৌশিকের মনে পড়ছে না এই মুহূর্তে। গায়ের শেষ প্রান্তে তাদের ফার্ম হাউসের পিছনের জঙ্গলে কয়েক ঘর আদিবাসী থাকে। ফুলকি নিশ্চয়ই সেখানেরই বাসিন্দা। তবে ফুলকির মুখে দেওর বাড়ি নামটা শুনে কৌশিক মনে মনে চমকে উঠেছে। ব্যাপারটা তাকে জানতেই হবে। ফুলকিকে কিছু বুঝতে না দিয়ে কৌশিক কপট হেসে বলে, ফার্ম হাউসটা ফাঁকা পড়ে থাকবে কেন রে পাগলি? পাগলি মেয়ে, বাবা তো মাঝে মধ্যে এই বাড়িটা পরিষ্কার করার জন্য লোক পাঠায়। যাই হোক, তুই আগে বল দেখি এই অঞ্চলে কতদিন ধরে আছিস? ও তাই বুঝি বাবু, তুই খামার বাড়িটোর মালিকের ছলা আছিস তো বটে। তা একদিন জানতে পারিনি রে। মুইও তো গায়ে নতুন, তাই সবাইকে ঠিক মতন চিনিনি। লোকের মুখে দেওর বাড়ি শুনি, তাই সেটাই কইলুম তোরে। ফুলকির কথা শুনে কৌশিকের শরীরে কামনার আগুন জ্বলে ওঠে। ফুলকি গায়ে নতুন এসেছে, সুতরাং ঝামেলা হবার চাপ কম। তাছাড়া কিসের ঝামেলা হবে? তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। ফুলকির উদ্ধত্ত যৌবনে সে কথাই বলছে। আদিবাসী পাহাড়ি মেয়েরা খুব কর্মঠ হয়। কৌশিক তাই ঠিক করে যে কদিন সে ফার্ম হাউসে থাকবে সমস্ত কাজের জন্য ফুলকিকেই রেখে দেবে। ঘরের কাজের সাথে সাথে চাহিদা মতন তার আদর যত্ন করবে, সেবাটে বা করবে। আশা করি তাকে খুশি রাখতে কোনো কার্পণ্য করবে না যৌবনবতী ফুলকি দেবী। এদিকে এসব ভাবতে ভাবতে হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়ে যায় কৌশিকের। সঙ্গে সঙ্গে বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে। ফুলকি তার পাশেই বসে আছে, অথচ দেখা যাচ্ছে না ওকে। শুধু ফাঁকা সিট চোখে পড়ছে। এ কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে লুকিং গ্লাস থেকে চোখটা সরিয়ে নিয়ে সরাসরি তাকালো ফুলকির দিকে। গাড়ির ভেতর আবছা নীলচে আলো জ্বলছে। অ্যাক্সিলারেটরে চাপ দিতে গিয়ে গাড়ির ভেতর নিজের ছায়া দেখতে পেল কৌশিক। অথচ ফুলকির কোনো ছায়া পড়ছে না। সে আঁতকে ওঠে, কিন্তু পর মুহূর্তেই মনে হয় আদৌ সে ঠিক দেখছে তো। শীতটা আজ জাঁকিয়ে পড়ছে। তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে 3 পেগ মেরেছে সে। এখন চড়চড় করে নেশা চড়ছে, সেজন্যই বোধহয় ভুলভাল দেখছে। তবু সন্দেহটা দূর করতে গাড়িটা একপাশে থামিয়ে রেখে ফুলকির হাতে হাত রাখে। সঙ্গে সঙ্গে যেন কয়েক হাজার ভোল্টের শক খেয়ে ছিটকে হুমড়ি খেয়ে পড়ে স্টিয়ারিং এর ওপর। ফুলকির হাতটা যেন বরফের মতো ঠান্ডা। কৌশিকের বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পেটছে। একটু আগেই তো রীতিমতো দরদর করে ঘামছিল সে, আর এর মধ্যে হাতটা এমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল কি করে?
গাড়ির সবকটা কাঁচ একেবারে ওপর পর্যন্ত খোলা, ভেতরে ঠান্ডা হাওয়া ঢোকার কোনো সেনই নেই। তাহলে এমন অস্বাভাবিক ঠান্ডা কিভাবে হতে পারে? মালঞ্চপুর গ্রাম এবং তার আশেপাশের অঞ্চলে ছোটখাটো টিলা এবং পাহাড় রয়েছে। পাহাড়ের ঢালে ধাপে ধাপে দিব্যি চা পাতা, সবজি এবং ফল ফুলের বাগান রয়েছে। সেখানে বরফের ছিটে ফোটাও থাকে না। তাহলে ফুলকির হাত দুটো ছ্যাঁকালাকার মতো হলো কি করে? অনেক ভেবেও এর কোনো ব্যাখ্যা পেল না কৌশিক। তবে ঘটনাটা খুব অস্বাভাবিক হলেও একটা ব্যাপারে সে নিশ্চিত, ফুলকি সত্যি সত্যি তার পাশে বসে আছে। হয়তো এবার ছায়াও পড়ছে। যাক, তাহলে এতক্ষণ সে যা যা দেখেছে সবই নেশার ঘুরে দেখা ভুলভাল ঘটনা। ওদিকে ফুলকি কৌশিককে ওভাবে পড়ে থাকতে দেখে সিটবেল্ট খোলার চেষ্টা করে। কৌশিকের নাকে মুখে যথেষ্ট চোট লেগেছে, কয়েকটা জায়গায় ফুলেও উঠেছে। ওদিকে বেল্ট খুলতে গিয়ে ফুলকি নিচু হয়ে ঝুঁকে কি যেন একটা দেখছে। ফলে তার পরনের কাপড়টা হাঁটু থেকে অনেকখানি ওপরে, প্রায় বিপদ সীমার কাছাকাছি উঠে গেছে। উন্মুক্ত উরুদেশ, জঙ্ঘা, কলসির মতো নিতম্ব, কোমর, প্রতিটা অঙ্গই মৃদু কেঁপে কেঁপে উঠছে। ফুলকির সেই পাগল করে দেওয়া দেহভঙ্গিমা কৌশিকের সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দিয়ে তাকে আরো উন্মত্ত করে তুলেছে। ফুলকির মসৃণ উরুতে হাত রেখে ফুলকির দিকে তাকায়। কৌশিকের নিঃশ্বাস ভারী হয়ে আসে। আরো ঘনিষ্ঠ হয়ে ফিসফিস করে বলে, লাভ ইউ বেব, আই নিড ইউ, ডু ইউ লাভ মি? কৌশিক একটা বোল্ডারের কাছে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। ফুলকি নিরক্ষর হলেও কথাগুলোর অর্থ কিছুটা আঁচ করতে পেরেছে বলে মনে হয়। তার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। কৌশিকের মনে হলো ফুলকি কিছু যেন একটা বলতে চাইছে। কিরে ফুলকি, কিছু বলবি? না না না, মই কিছু বলবো নি গো। তোর কি হলো সেইটা আগে বল দেখি। অমন ছিটকে পড়লে কেনে? ব্যথা লেগেছে তো? আগে আগে মোর গায়ের এই বাঁধনখানে খুলে জলের বোতলটা দিয়ে দেখিনি। ভালো করে জল মালিশ দিলেই সব ঠিক হয়ে যাবে। বাঁধনটা খুলে দিয়ে চুপটি করে বস, আমি জলটুকু ছিটোই দিই তোকে। না রে ফুলকি, তোকে জল দিতে হবে না, আমি এখন একটু ঠিকই আছি। আসলে একটু অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলাম তো, তাই বাম্পারে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেছি। বাধ্য হয়ে মিথ্যেটুকু বলতে হলো কৌশিককে। সত্যি কথা বলতে, তাহলে কেউ অজ্ঞ মেয়েটাও তাকে নিয়ে মশকরা করত। ভীতু ভেবে তার সব কথা হেসে উড়িয়ে দিত। তবে মেয়েটা গেঁয়ই হোক আর যাই হোক, চেহারাটা কিন্তু খাসা। ফার্ম হাউসে আজ রাতে তুলতেই হবে একে। এই সুযোগ মোটেও হাতছাড়া করা যাবে না। কিন্তু তাদের ফার্ম হাউস নিয়ে যা রটেছে, তা বাইরের লোকের কানে গেলে দিকে দিকেই বাড়িটার বদনাম রটে যাবে। এই ফার্ম হাউসটা নিয়ে কৌশিকের মনে একটা প্ল্যান আছে। সেটাকে ভবিষ্যতে একটা হোমস্টে বানাতে চায়। সারা বছর বহু লোকজন পাহাড়ি গ্রামে ভ্রমণে আসে। তারা সকলেই বিভিন্ন লজে ওঠে। মালঞ্চপুর গ্রাম থেকে লজগুলো প্রায় 1 ঘন্টার পথ, আর এই পথে যানবাহন পেতে একটু সমস্যাই হয়। তাই ফার্ম হাউসটা যদি পুনর্নির্মাণ করে ভ্রমণার্থীদের জন্য খুলে দেওয়া হয়, তাহলে স্থানীয় গরিব মানুষগুলোর রোজগারের রাস্তাও খুলে যাবে। বেশ কয়েক একর জমির উপর অবস্থিত ফার্ম হাউসের গায়ে কয়েকটা আউট হাউসের মতন ঘরও রয়েছে। ছাদগুলো ঢালাই করে নিলেই আরও একটা ফ্লোর তোলা যাবে। ফলে মানুষের মন থেকে অহেতুক ভয়ও দূর হবে। শৈশব থেকে বেশ কয়েকবার ফার্ম হাউসে বেড়াতে এলে একটা সময়ের পর থেকে বহু বছর আর তার আশা হয়ে ওঠেনি। তার বাবা কালে ভদ্রে কিছুক্ষণের জন্য আসেন, তবে রাত্রি বাস করেন না। ফলে বাড়িটা দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত হয়েই পড়ে রয়েছে। লোকের মুখে মুখে তাই আজগুবি ঘটনাগুলো রটেছে। এই ধারণাই বদ্ধমূল হলো কৌশিকের মনে। তবে আজগুবি ভেবে উড়িয়ে দিলেও ওই দেউর ব্যাপারটা সে মন থেকে মুছে ফেলতে পারছে না। তাদের ফার্ম হাউসে লোকে কেন যে দেউর বাড়ি বলে,
সেটা জানা দরকার। প্রশ্নটা অনবরত খোঁচা মারছে মনে। ফুলকিকে জিজ্ঞেস করবে কি করবে না, ভাবতে ভাবতে প্রশ্নটা করেই ফেলে সে। আচ্ছা ফুলকি, এ দেও মানে কি রে? চুপ বাবু, রেত পিড়িতে তেনার নাম নিতে লাইকো। নাম তো নিলেই যদি এসে হাজির হয়। শুনেছি তোদের ওই বাড়িটা নাকি একটা পুরো বাড়ি হয়ে গেছে, তাই তো দেও এসে বাসা বেঁধেছে। তুই ওখানে রেতে থাকিস নে বাবু। কি যে বলিস ফুলকি, ফার্ম হাউসটা আবার পোড়ো বাড়ি হলো কবে থেকে? আমি তো আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি বাড়ির কারো মুখে এমন কিছু শুনিনি। ওসব কথায় কান দিস না ফুলকি, যত সব আজগুবি রটনা। এসব ভুলভাল কথা বলে সাধারণ মানুষকে ভয় পাইয়ে রেখেছে এক শ্রেণীর সুবিধাবাদী লোক। আমার বাবা তো এককালে এখানে বহুবার যাতায়াত করেছে, এখনো মাঝে মধ্যে আসে। তেমন কিছু ঘটে থাকলে সবার আগে তো আমরাই জানতে পারতাম। তাছাড়া ওই ফার্ম হাউসে কে আবার দেও হয়ে ঘুরে বেড়াতে যাবে বলতো? গ্রামবাসীরা কি দেখতে যে কি দেখেছে তার ঠিক নেই, দেও বলে চালাচ্ছে শুধু শুধু। দেওটেও সব মন গড়া কথা, মানে আমার যেটা মনে হয় আর কি। কই আমাদের লোকজন তো কতগুলো বছর ধরে কাউকে দেখতে পেল না। ওরা তো প্রায়ই সাফাই করতে আসে। দেও কি ধরে ধরে শুধু গায়ের লোককেই দেখা দিচ্ছে নাকি? যত সব উজবুকদের দল। যাকে বাদ দেও সব কথা, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। এখন যা বলছি মন দিয়ে শোন। তোকে না আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই যে কদিন আমাদের ফার্ম হাউসে আমি থাকবো সে কদিন তুই আমার সমস্ত কাজকর্ম করে দিবি, রেঁধে বেড়ে খাওয়াবি, আর আমার একটু সেবা টেবা করে দিবি আর কি। হ্যাঁ কিরে, আসবি তো? কৌশিক লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফুলকির ঠোঁটের কোণে সম্মতির হাসি দেখে সে মনে মনে খুশি হয়। ড্রাইভ করতে করতে কল্পনার স্রোতে ভেসে যায় সে। হঠাৎ একটা বিকট শব্দে চটকা ভেঙে যায় তার। কোত্থেকে একটা লোক এসে গাড়ির ওপর হুমড়ি খেয়ে পড়েছে। লোকটার আপাদো মস্তক কালো চাদরে ঢাকা, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। উইন্ডস্ক্রিনের গায়ে আটকে থাকা সেই কাঁচের গুলির মতন জল জলে চোখ দুটোর দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল কৌশিকের। লোকটা স্থির দৃষ্টিতে কাঁচের বাইরে থেকে তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু কোনো মানুষ কিংবা বন্য জন্তুর চোখও অমন অমন নিশ্চল পাথরের মতো হতে পারে না। এমন সময় গাড়িটা অদ্ভুতভাবে নড়ে চড়ে ওঠে। কৌশিক অনুভব করে গাড়ির সামনের চাকা দুটো আর মাটিতে নেই। লোকটাকে নিয়ে ক্রমশ তা উপরের দিকে উঠে যাচ্ছে। পর মুহূর্তেই মনে হলো লোকটা যেন ইচ্ছে করে হুমড়ি খেয়ে পড়েছে। আসলে সে গাড়িটাকে দুহাতে আঁকড়ে ধরে উল্টে ফেলতে চাইছে। তার মুখ থেকে একটা জান্তব হুঙ্কার বেরিয়ে আসছে। এও কি সম্ভব? হঠাৎ তার খেয়াল হলো পাশের সিটে ফুলকি নেই। সামনে লুকিং গ্লাসে চোখ পড়তেই তার গায়ে রক্ত হিম হয়ে গেল। মনে হলো সে যেন অনেকদিন আগেই পৃথিবীর মায়া কাটিয়ে কোনো অলৌকিক জগতে প্রবেশ করেছে। ব্যাক সিটে হেলান দিয়ে বসতেই একটা বিভৎস বিকৃত নারী মূর্তি। গোটা শরীরটা পুড়ে কাঠ হয়ে গেছে। চোখ দুটো এমনভাবে পুড়ে গেছে যে সেখানে দুটো অন্ধকার কোটর ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। পেটের কাছে দলা পাকানো গোল মতন কি একটা আটকে রয়েছে, সেটাকে সে তার ছলসানো দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে রয়েছে। ওদিকে ওই লোকটা এখনো গাড়িটা আঁকড়ে ধরে আছে, কিন্তু তার গা থেকে চাদরটা খসে পড়ে গেছে। লোকটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না কৌশিক। লোকটার সারা শরীর রক্তাক্ত, ক্ষত বিক্ষত, সব ব্যবচ্ছেদের মতো লম্বা লম্বা চেরা দাগে। মুখমণ্ডলে শুধু সে কাঁচের গুলির মতো জ্বলন্ত চোখ দুটো ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। নাক মুখ ফেটে চৌচির হয়ে গেছে। আর কিছু ভাবতে পারছে না কৌশিক, লোকটার এমন অবস্থা হলো কি করে। সেই সময় খুব জোর একটা যান্ত্রিক আওয়াজ তুলে একটা লরি বেরিয়ে গেল তার গাড়ির পাশ দিয়ে। গাড়ির সামনের চাকা দুটো
ততক্ষণে আরো উঁচুতে উঠে গেছে। অসম্ভব চাপ সৃষ্টি হচ্ছে কৌশিকের বুকে পেটে। মনে হচ্ছে এক্ষুনি মুখ দিয়ে রক্ত উঠে আসবে, তার দম বন্ধ হয়ে মারা যাবে। মৃত্যু তখন শিওরে। এমন সময় তার মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন খুব ঠান্ডা ভারী নিঃশ্বাস ফেলছে। হঠাৎ তার খেয়াল হলো সে অক্ষত অবস্থায় চালকের আসনে বসে রয়েছে। কেউ যেন তাকে তুলে অতি যত্ন করে সিটে বসিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে সে রক্ষা পেয়েছে? ওই লোকটা কি তবে তাকেই রক্ষা করতে এসেছে? কিছুই তার জানা নেই। এদিকে গাড়ির লাইটটা কখন যে নিভে গেছে সেটা লক্ষ্য করেনি সে। হঠাৎ করে খুব কাছ থেকে একটা জোর আর্তনাদ ভেসে এলো, আর তার সাথে সাথেই নারী কণ্ঠের করুণ বিলাপ। আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে গেল কৌশিক। স্ট্রিট লাইটের আলোগুলো হঠাৎ এতটাই আবছা হয়ে গেছে যে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। কার আর্তনাদ? এই বা কাঁদছে অমন করে? অথচ আশেপাশে কাউকেই চোখে পড়ছে না, কিন্তু আওয়াজটা আসছে কোত্থেকে? হঠাৎ লোকটার কথা মনে পড়ে গেল কৌশিকের। লোকটা তো এখন আর গাড়ির কাছে নেই। আশেপাশে অনেক খোঁজেও লোকটার কোনো সন্ধান পাওয়া গেল না। গাড়িটা এই মুহূর্তে গায়ের সীমানার কাছে দাঁড়িয়ে আছে। এখান থেকেই পাহাড়ি পথের শুরু। পাহাড়ের উচ্চতা খুব বেশি না হলেও তার খাদের গভীরতা অসীম। লোকটা ওই খাদে পড়ে যায়নি তো? কথাটা মনে হতেই কৌশিকের বুকটা যেন ছ্যাঁত করে ওঠে। আর ঠিক তখনই তার ভাবনাকে যেন সত্যি করে দিয়ে খাদের ভিতর থেকে যেন কার আর্তনাদ ভেসে আসে। খাদের কিনারে দাঁড়িয়ে নিচে তাকাতেই তার মাথা ঘুরে যায়। কারো শেষ আর্তনাদটুকু মিলিয়ে যাচ্ছে খাদের গভীরে। ওই লোকটাই কি তাহলে খাদে পড়ে গেছে? কান্নার শব্দটাও মিলিয়ে গেছে, কিন্তু কে কাঁদছিল অমন করে? কোনো উত্তর খুঁজে না পেয়ে হতাশ হয়ে গাড়ির দিকে পা বাড়ালো কৌশিক। কিন্তু গাড়িতে ওঠার মুহূর্তে একটা মিঠে পাহাড়ি বাঁশির সুর শুনে হঠাৎ থমকে গেল সে। কৌশিক সম্মোহিত হয়ে পড়ে। এই সুর আগেও সে কোথাও থেকে শুনেছে, কিন্তু অনেক ভেবেও কিছুতেই মনে পড়ছে না তার। পাহাড় ছাপিয়ে বাঁশির সুরটা আরো কাছে এগিয়ে আসছে, অথচ কাউকেই চোখে পড়ছে না। যেন কোনো অদৃশ্য শক্তি বাঁশি বাজিয়ে চলেছে তার কানের কাছে। কিন্তু বাঁশির সুরটাও হঠাৎ যেন আর্তনাদের মতোই মিলে গেল খাদের বাইরে। এসব কি ঘটছে তার সাথে? কেন ঘটছে? সবটাই তো কখনো স্বপ্ন কিংবা হ্যালুসিনেশন হতে পারে না? কৌশিকের মাথা কাজ করছে না। কিছুক্ষণ ওভাবে অস্থিরভাবে পায়চারি করার পর বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ে সে। অজস্র প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে। কে ওই অদৃশ্য বংশীবাদক? ওই লোকটা কে ছিল? সেও কি হঠাৎ করে অন্য কোথাও উধাও হয়ে গেল? কে কাঁদছিল অমন করে? খাদ থেকে ভেসে আসা আর্তনাদটা তবে কি ওই লোকটারই ছিল? প্রশ্নগুলো বারবার মাথায় নাড়া দিচ্ছে। এদিকে ডামাডোলের মধ্যে ফুলকির কথা একবারও মনে হয়নি তার। নানান কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। হঠাৎ একটা পরিচিত কণ্ঠে চমক ভেঙে যায় তার। বাবু, গাড়িটা এখানে একটিবার থামা না কেনে? আমি নেমে যাই। মোর বুড়ো বাপটোরে ওষুধ তো খাওয়াতে হবে বটে। বাপটোর বহুত কঠিন অসুখ করেছে রে বাবু। মই ছাড়া তার আর কেউ লাইকো। কাল সকালে তোর ঘরে যাইব বাবু। এখন একটি বার লামিয়ে দে না কেনে। কৌশিকও ভাষা হারিয়ে ফেলেছে। ফুলকি এখনো তার পাশেই বসে আছে, অথচ কয়েক সেকেন্ড আগেও সে যখন গাড়িতে উঠেছিল তখন কেউ ছিল না। এটা কি করে সম্ভব? হঠাৎ ফুলকির চোখে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল তার। কিছুক্ষণ আগে দেখা সেই নারী মূর্তির কথা মনে পড়ে গেল কৌশিকের। বিভৎস নারী মূর্তিটা এখন আর গাড়িতে নেই, কিন্তু ফুলকির শরীরটা ওই একই রকম নরকঙ্কালে পরিণত হয়েছে। ভয় গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না তার। কাঁপতে কাঁপতে কোনো রকমে হাত বাড়িয়ে ডোরলকটা খুলে দিল সে। কাল সকালে তোর লগে আবার দেখাতে হবে রে। শুক্রিয়া বাবু। কৌশিককে ধন্যবাদ জানিয়ে
ফুলকি গাড়ি থেকে নেমে পড়ে। কৌশিক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ফুলকির দিকে। চেহারায় কোনো অস্বাভাবিকত্ব নেই তার। সেই কাজল পরা ভাসা ভাসা চোখ, কানে মাকড়ি, নাকে নথ, ঠোঁটের কোণে চটুল হাসি, উদ্ধত্ত যৌবন, সবকিছু আগের মতোই স্বাভাবিক। ফুলকি স্বচ্ছন্দে কোমর দুলিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল। পাহাড়ি গ্রামাঞ্চল, কোথাও কোনো জনপ্রাণীও নেই। গ্রামে প্রবেশ করে ফার্ম হাউসের সামনে যখন কৌশিকের গাড়িটা এসে দাঁড়ালো, তখন ঘড়ির কাঁটা রাত 1টার ঘর পার করে গেছে। ক্লান্ত অবসন্ন কৌশিক টলমল পায়ে ফার্ম হাউসের তালা খুলে ভিতরে ঢুকে আসে। মেঝেতে ফার্নিচারে হালকা ধুলোর আস্তরণ জমেছে। কোনো মতে বিছানাটা ঝেড়ে ঝুড়ে কৌশিক রাতটুকু কাটাবার মতো করে শুয়ে পড়ে। কতক্ষণ ঘুমিয়েছে তা খেয়াল ছিল না কৌশিকের। হঠাৎ একটা নরম মেয়েলি স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো সে। কেউ তার গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়ে মুখের ওপর ঝুঁকে পড়েছে। কৌশিকের গা ছমছম করে ওঠে। অন্ধকারে কিছু ভালো করে দেখা যাচ্ছে না। উঠে লাইট জ্বালানোর সাহসটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। ভয় ভয়ে কোনো রকমে উঠে বসার চেষ্টা করে সে। সঙ্গে সঙ্গে দুটো নরম হাত তাকে জাপটে ধরে আবার বিছানায় শুইয়ে দেয়। তারপর হেসে ওঠে, এ বাবু, চিনতে পারিস লাই? মুই ফুলকিটো আছি বটে। তোর সেবাটো করার লোকে এলুম রে। প্রথমে ভূত দেখার মতো চমকে উঠলেও ফুলকিকে এত কাছে পেয়ে কৌশিক ভীষণ খুশি হয়। ওকে নিয়ে একটু আগে অযথাই চিন্তা করছিল সে। সব তো ঠিকই আছে, এই সুবর্ণ সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এখন আর কৌশিকের মনে কোনো ভয় বা সংশয় নেই। ফুলকি নিজেই এসে হাজির হয়েছে তার কাছে। কৌশিক আর এক মুহূর্ত দেরি করে না। কৌশিক এক ঝটকায় ফুলকির শরীরটাকে বিছানায় উল্টে দেয়। দ্রুত হাতে তাকে অনাবৃত করে নিজের বাকি পোশাকটুকু খুলে ফেলে। কয়েক সেকেন্ড মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ফুলকির দিকে। বিছানায় চাঁদের মায়াবী আলো এসে পড়েছে জাফরি কাটা জানলা দিয়ে। ফুলকির নগ্ন শরীরে সেই আলোর আঁকি বুঁকি তাকে আরো মোহময়ী করে তুলেছে। ওর ওষ্ঠ অধর মিলনের আকাঙ্ক্ষায় তীর তীর করে কাঁপছে। আর বিলম্ব না করে কৌশিক ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ফুলকির ওপরে। তার বক্ষযুগল দলিত মথিত হতে থাকে কৌশিকের পুরুষালী শক্ত হাতে। ফুলকির উষ্ণ নরম ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেহের ওমটুকু শুষে নিতে মত্ত হয়ে ওঠে। হঠাৎ ওর তলপেটে চোখ পড়তেই কৌশিকের সমস্ত উত্তেজনা উবে যায়। শরীর শিথিল হয়ে আসে। ওটা কি? ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ফুলকির গোপনাঙ্গ থেকে একটা ছোট্ট গৌল মতো মাংসপিণ্ড বেরিয়ে এসেছে। যেন প্রসবের মুহূর্তে জরায়ু থেকে বেরিয়ে আসা কোনো সদ্যজাতর মাথা। আর ফুলকির চেহারাটা বদলে গেছে হাড় জিরজিরে কঙ্কাল সার শরীরে। যেন কতকাল ধরে সে অভুক্ত হয়ে আছে। দেখতে দেখতে হাড় জিরজিরে চেহারাটা পরিণত হয়ে গেল গাড়িতে দেখা সেই বিভৎস নারী মূর্তিতে। ফুলকির হাড় সর্বস্ব শরীর থেকে বেরিয়ে আসা ভ্রূণটাও এখন একটা ছোট্ট কঙ্কালে পরিণত হয়েছে। কখন যেন একরাশ মেঘ এসে চাঁদকে রাহুর মতো গ্রাস করে নিয়েছে। ঘরের মধ্যে জমাট বেঁধে রয়েছে অমাবস্যার চাপ চাপ অন্ধকার। সেই অন্ধকারে দু চারটে গোল আলোক বিন্দু অনবরত ওঠানামা করছে। সেগুলো হাওয়ায় ভাসছে। প্রথমে জোনাকির আলো মনে হলেও কিছুক্ষণের মধ্যেই কৌশিক টের পেল ওগুলো জোনাকির আলো নয়, সেই অশরীরীদের চোখের অন্ধ কোটরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড। চার চারটে হিংস্র জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে ভেসে আসছে নারকীয় গর্জন। কৌশিক আর সহ্য করতে পারে না। প্রচন্ড ভয়ে চোখে অন্ধকার দেখে। তারপর মাথা ঘুরে পড়ে যায়। পূবাকাশে রং ধরেছে অনেক আগেই। ছোট বড় টিলা, পাহাড়ের ঢালে সবজি ফলমূল এবং চায়ের বাগান, গাছগাছালিতে ঠাসা গ্রাম্য পরিবেশ অজস্র পাখির কলরবে মুখরিত।
পাহাড় চূড়ায় কাঁচা সোনার রং ছড়িয়েছে প্রভাতী সূর্যের আলো। পাহাড়িয়া মিঠে বাঁশের সুরে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো মনোরম হয়ে উঠেছে। বনমুরুক আর টিয়ার ডাকে দিন শুরু হয় এখানে, কিন্তু টিয়ার ঝাঁকের সেই তীক্ষ্ণ ডাক এমনকি সূর্যের আলো পৌঁছয় না ফার্ম হাউসের ভেতরে। দরজা হাট করে খোলা, অথচ ঘরের কোনায় কোনায় এখনো স্যাঁতস্যাঁতে অন্ধকার জমাট বেঁধে আছে। কৌশিকের জ্ঞান ফিরে এসেছে, একটা মিষ্টি সুরেলা কণ্ঠ ভেসে আসছে। অ বাবু, ওঠ না কেনে, মুই কখন থেকে ডাকছি তুরে। ফুলকির গলা শুনে কৌশিক ধরপড় করে বিছানায় উঠে বসে। তার মনে হলো এতক্ষণ ধরে যা ঘটেছে সবটাই দুঃস্বপ্ন ছিল। গতকাল রাত থেকে তার সাথে একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে। শেষ রাতেও যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটতে দেখেছে সেগুলো কি স্রেফ দুঃস্বপ্নই ছিল, নাকি অত্যাধিক চিন্তাভাবনার ফল? যাই হোক, এই মুহূর্তে অনেকটা নিশ্চিন্ত লাগছে তার। তবে সে যেসব দৃশ্য দেখে অজ্ঞান হয়েছিল, ফুলকি না থাকলে জ্ঞান আর ফিরে আসতই না তার। ভেবে শিউরে ওঠে সে। ফুলকিকে ধন্যবাদ জানিয়ে কৌশিক ওয়াশরুমের দিকে চলে যায়, কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে হাঁ করে তাকিয়ে থাকে। ফুলকি এর মধ্যেই গোটা ফার্ম হাউসটা ঝেড়ে মুছে তকতকে ঝকঝকে করে ফেলেছে। কোথাও এক ফোঁটা ধুলোর আস্তরণ নেই। বিছানায় ধবধবে সাদা চাদর টান টান করে পাতা। এমনকি লাগেজ থেকে জামাকাপড় বের করে ওয়ার্ড্রোবে সাজিয়ে রেখেছে সে। আরে বাস, ফুলকি তুই তো জিনিয়াস মাইরি। কৌশিক মনে মনে তারিফ করে। ফুলকিকে থ্যাঙ্কস জানিয়ে কৌশিক ব্যাগ থেকে আরো কিছু জিনিসপত্র বের করে সাজাতে থাকে। এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায়। জিনিসপত্রের সাথে রাখা একটা ল্যামিনেট করা ফটো ফ্রেম দেখে ফুলকি হঠাৎ হিংস্র হয়ে ওঠে। মুখ দিয়ে একটা জান্তব হুঙ্কার বেরিয়ে আসে তার। ছবিটা ছুঁড়ে ফেলে দেয় ঘরের কোণে। ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে যায় ফটো ফ্রেমটা। ফুলকির কাণ্ড দেখে রাগে কৌশিকের সর্বাঙ্গ জ্বলতে থাকে। মারমুখী হয়ে ছুটে যায় সে। ইউ ব্লাডি ফুল, তুই আমার সাধের ফটো ফ্রেমটা ইচ্ছে করে ভেঙে দিলি। জানিস জানিস ওটা আমার কত প্রিয় ছবি। ও ও ভুলেই গেছিলাম, তুই তো একটা আনপার গাওয়ার। এসবের মর্ম তুই কি করে বুঝবি? কৌশিক রাগে গজগজ করতে থাকে। পাহাড়ি ভাষায় অশ্রাব্য গালিগালাজ করে ফুলকিকে, কিন্তু কোনো উত্তর আসে না। ফুলকির চোখ থেকে আগুন ঝরে পড়ছে। হিংস্র পশুর মতো গর্জাতে গর্জাতে চোখের নিমিষে কোথাও যেন উধাও হয়ে যায় সে। কৌশিক এবার নিজের মাথার চুল ছিঁড়তে থাকে। ফুলকিকে একটু কড়া ভাষাতেই ধমক দিয়ে ফেলেছে সে। আফসোস হয় তার, ফুলকি হয়তো ফটো ফ্রেমটা ইচ্ছে করে ভাঙেনি। সুটকেসে থাকা খাবারের গন্ধে কোনো পোকামাকড় ব্যাগে ঢুকেছে হয়তো। সেগুলোকে ফটো ফ্রেমে উঠতে দেখে বিষাক্ত পোকা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এই সিম্পল কথাটা এতক্ষণ মাথাতেই এলো না তার। মেয়েটাকে অতগুলো স্ল্যাং বলা উচিত হয়নি মোটেও। ওকে ডেকে মিটমাট করে নিতে হবে। কিন্তু ফুলকি রাগ করে ফার্ম হাউস থেকে বেরিয়ে গেছে। ওকে তবে বাড়ি চলে গেছে। ফুলকির কথা ভাবতে ভাবতে হঠাৎ ফুলকির বলা সেই কথাটা মনে পড়ে যায় কৌশিকের। দেওর বাড়ি। রাত হলেই ফার্ম হাউসের বাগানে নাকি কোনো এক দেওকে ঘুরতে দেখা যায়। কেউ সেদিকে গেলেই নাকি দেও তাকে হত্যা করে গ্রাস করে। কিন্তু সে তো গোটা একটা রাত এই ফার্ম হাউসে কাটিয়ে দিয়েছে। দেও তো তাকে মেরে ফেলেনি। কতগুলো দুঃস্বপ্ন ছাড়া আর কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি তার। ফুলকিকে সে কথা জানানো হলো না। তার আগেই চলে গেল মেয়েটা। কিন্তু ফুলকিকে তার চাই চাই। যেভাবেই হোক তাকে খুঁজে বের করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতেই হবে। পাহাড়ে এবার জম্পে শীত পড়েছে। এভাবে একা একা রাতের পর রাত উপোস করে থাকা যায় নাকি? যৌবন বৃথা যাবে যে। ফুলকিকে শুধু স্বপ্নেই পেয়েছে, বাস্তবে না পাওয়া অব্দি শান্তি হবে না কিছুতেই। কৌশিক ফুলকিকে খুঁজতে ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ে। শাল বনের পথ ধরে হাঁটতে থাকে সে। সকাল হলেও বনপথ বেশ
নিস্তব্ধ এবং নির্ঝুম। জনমানবের চিহ্ন মাত্র নেই, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও সে আদিবাসীদের ঘরগুলো দেখতে পেল না। যেন গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে গেছে জঙ্গল থেকে। একরাশ হতাশা নিয়ে ক্লান্ত অবসন্ন মনে কৌশিক ঘরে ফিরে আসে। তারপর কখন সে যে ঘুমিয়ে পড়েছে সেটা আর খেয়াল নেই তার। একটা অদ্ভুত শব্দে যখন তার ঘুম ভাঙল, তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। চাপ চাপ অন্ধকার ছেয়ে আছে গোটা ফার্ম হাউসটাকে জুড়ে। কে যেন ঘরের ভেতর চলাফেরা করছে। তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছে কৌশিক, যেন কোনো অতিকায় মানুষ সারা বাড়িতে থপথপ করে হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে ভালো করে কিছু ঠাহর করতে পারল না সে। এদিকে লাইট জ্বালাতে গিয়ে আরেক বিপত্তিতে পড়তে হলো তাকে। যতবার সুইচ অন করতে যাচ্ছে ততবারই একটা ঠান্ডা পিচ্ছিল হাত এসে সুইচগুলোকে নিভিয়ে দিচ্ছে। হঠাৎ ফুলকির কথা মনে পড়ে গেল তার। তবে কি সত্যি সত্যি ফার্ম হাউসে দেও বলে কেউ আছে? কৌশিকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কে এই দেও? কেমন দেখতে থাকে? হঠাৎ অন্ধকার ফুঁড়ে হিস হিসে ঠান্ডা গলায় কয়েকটা কথা ভেসে আসে। রক্তের বদলে রক্ত চাই, খুনের বদলে খুন, ছাড়খাড় করে দেবে প্রতিহিংসার আগুন। কৌশিক ভয়ার্ত চোখে সেদিকে তাকিয়ে থাকে। ওটা কোনো মানুষের কণ্ঠস্বর হতেই পারে না। হঠাৎ একটা বিশাল ছায়ামূর্তি এগিয়ে আসে। অন্ধকারে কৌশিকের চোখ সয়ে এসেছিল। ছায়ামূর্তিটাকে দেখে চিনতে পারে সে। সেই লোকটা যে তার গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ে তাকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছিল। লোকটার গায়ে এখনো সেই রক্তের দাগগুলো লেগে আছে। সে যে মৃত তা এখন স্পষ্টত বোঝা যাচ্ছে। লোকটা আসলে কে? কি তার পরিচয়? কেন সে ফার্ম হাউসে দেও হয়ে ঘুরে বেড়াবে? তাহলে কি তাদের এই ফার্ম হাউসের সাথে লোকটার কোনো যোগসূত্র আছে? সে কোনো প্রতিহিংসার কথা বলতে চাইছে? কি ঘটেছিল তার সাথে? আরো একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যায় কৌশিক। ওই অশরীরী তাকে প্রথম থেকে নানাভাবে ভয় দেখালেও এখনো পর্যন্ত তার কোনো ক্ষতি করেনি। তাহলে কি সে অন্য কারো প্রতীক্ষায় আছে? কৌশিক আর ধৈর্য রাখতে পারল না। ছায়ামূর্তির উদ্দেশ্যে বলে উঠল, কে আপনি? কি ঘটেছে আপনার সাথে? আর আর আপনার এমন অবস্থা কি করে হলো? ছায়ামূর্তি কোনো উত্তর দিল না। অন্ধকারে মিলিয়ে গেল শুধু। কৌশিক বুঝে গেল ফুলকি ভুল কিছু বলেনি। কিন্তু ফুলকি সেই যে রাগ করে চলে গেল আর তো ফিরে এলো না। ওকে খুঁজতে গিয়েও খুঁজে পেল না সে। খালি হাতেই ফিরতে হলো তাকে। তবে কি ওগুলো দুঃস্বপ্ন ছিল? ফুলকিকে কাছে পাওয়ার জন্য ছটফট করতে থাকে কৌশিক। সকাল হলে আবার সেই আদিবাসীদের গায়ের খোঁজে বেরিয়ে পড়তে হবে তাকে। ফুলকির সাথে দেখা হওয়া অত্যন্ত প্রয়োজন। সারাদিন পেটে কিছু পড়েনি। এখন হাত পুড়িয়ে রান্না করা ছাড়া আর কোনো উপায় নেই তার। এখানে আসার সময় কিছু চাল, ডাল, তেল, মশলা আর একটা ইলেকট্রিক কুকার এনেছিল সে। কিছু বাসনপত্র লাগবে, তাই সে কিচেনে গিয়ে এটা সেটা হাটকাতে থাকে। আচমকা একটা শিহরণ জাগানো ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে তার গায়ে লাগে। আবার সেই পরিচিত কণ্ঠ কানে আসে কৌশিকের। এ বাবু, তুই ঘরে যা দেখিনি, মুই কি এখানে ঢুকতে দে। রান্নাটাও চাপাতি হবে তো নাকি? এসব তোর কম্ম নয় কো। তুই ঘরে যে বস নাকি নে। কৌশিক স্তম্ভিত হয়ে যায় ফুলকিকে দেখে। কোন পথে এলো সে? একটু আগে সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যাওয়ার পর সে তো দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে ফুলকি ফার্ম হাউসে এলো কি করে? ফুলকি কিভাবে সঠিক সময় হাজির হয়ে তাকে সাহায্য করছে? তারপরে আবার কেন উধাও হয়ে যাচ্ছে? বারবার এমনটাই ঘটছে, অথচ এর কোনো সদুত্তর পায়নি সে। কৌশিকের মনের অবস্থা টের পেল ফুলকি। তবে তার সেই পরিচিত সুরেলা কণ্ঠ হঠাৎ বদলে গেল একটা অদ্ভুত ফ্যাস ফ্যাসে কণ্ঠে। ভাবনা কিসের বাবু? মুই তোর কোনো খেতে চাই নে রে। দেউটো
তোর কোনো ক্ষতি করতে চায় না, কপাল দুসে উড়ে মন হাল হয়েছে। আর একটু অপেক্ষা কর বাবু, সময় হলেই সব জানতে পারবি রে। মোমবাতির আলোয় ফুলকিকে কেমন যেন ছায়া ছায়া রহস্যময় লাগছে, যেন তার সামনে কোনো অশরীরী দাঁড়িয়ে আছে। সে হতভম্ব হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। সময় হলেই সে কি জানতে পারবে? ফুলকির কথাগুলো বারবার কানে বাজে। ফুলকি এখন পেছন ফিরে বাসনপত্র সাফাই করছে। আকর্ষণীয় তার দেহ সৌষ্ঠব, মসৃণ পিঠ, কলসির মতো কোমর তার, নিখুঁত নিতম্ব দেশ। দেহের আনাচে কানাচে গোপন ভাঁজে কামনার আরোক লুকিয়ে আছে। কৌশিক দুচোখ ভরে সেই সৌন্দর্যকে উপভোগ করে। ইলেকট্রিক কুকারের ব্যবহার ফুলকির জানা নেই। শেখানোর সুযোগে ফুলকিকে স্পর্শ করা যাবে, এই ভেবে কৌশিকের শরীরে নতুন করে রোমাঞ্চ জাগে। কিন্তু পিছন থেকে ফুলকিকে জড়িয়ে ধরতে যেতেই আবার সব খাওয়ার মতো ছিটকে পড়ে মেঝেতে। ফুলকির গোটা শরীরটা বরফের মতো হিম হয়ে আছে, উষ্ণতার ছিটে ফোঁটাও নেই সেখানে। কোনো মানুষের শরীর কি এমন হিমশীতল হতে পারে? ফুলকি তার চোখে চোখ রেখে সরাসরি তাকিয়ে আছে। চোখের দৃষ্টি তার পাথরের মতো স্থির। এমন ঠান্ডা শীতল দৃষ্টি কখনো কোনো মানুষের হতে পারে না। কৌশিক নানাভাবে নিজেকে পরখ করতে থাকে। না, সে কোনো দুঃস্বপ্ন দেখছে না। সে এই মুহূর্তে যা দেখছে আর যা কিছু ঘটছে পুরোটাই বাস্তবে ঘটছে। ফুলকির শরীরটা ছায়া হতে হতে ধীরে ধীরে আবার বদলে গেল গাড়িতে দেখা সেই বিভৎস নারী মূর্তিতে। ফুলকির পোশাক পরে সে তার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। এর মধ্যেই কখন যেন তার পরনের কাপড়খানা একেবারে তলপেটের নিচে নেমে গেছে। সেখান থেকেই বেরিয়ে এসেছে এক নবজাতকের নিষ্প্রাণ দেহ। কৌশিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফুলকি তাহলে সত্যি কি বেঁচে নেই? ওর শিশু সন্তান দুজনের এমন দুর্দশা হলো কিভাবে? দৃশ্যটা দেখে কৌশিকের বুকের ভেতরে চিনচিন করে ওঠে। ফুলকির অপার্থিব মুখেও যেন বহু যুগের যন্ত্রণা ফুটে উঠেছে। তবে কি ফার্ম হাউসের সাথে ফুলকির মৃত্যু জড়িয়ে আছে? কিন্তু কি সেই রহস্য? তার সমস্ত চিন্তা ভাবনায় ছেদ ঘটিয়ে ফুলকির অলৌকিক কণ্ঠ ভেসে আসে। খাবার তো খেয়ে নে বাবু, অনেক রাত তো হয়ে গেছে। কাল সকালে মুদের গায়ে যাস। এবার তোর সব জানার সময় তো হয়েছে। কি বলবে ভেবে পায় না কৌশিক, শুধু কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সে। ফুলকি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। আর ঠিক তখনই অন্ধকার ভেদ করে একটা পাহাড়ি বাঁশির সুর তার কানে এসে বাজে। গতকাল খাদের ধারে এই সুরই শুনেছিল সে। বাঁশির সুরটা একদম কাছে চলে এসেছে। এমন সময় একটা অকল্পনীয় দৃশ্য দেখে কৌশিক হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগের দেখা সেই লোকটার ছায়া মূর্তিটাই এখন দরজায় দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজিয়ে চলেছে। সুরটা ভীষণ চেনা, আগেও সে বহুবার শুনেছে, অথচ কোথায় যে শুনেছে তা মনে পড়ল না কিছুতেই। এমন সময় বাঁশির সুর থামিয়ে সেই অশরীরী ছায়া তার নাম ধরে ডাকে। কৌশিক, কোনো মুখে চিনতে পারিস নাই? মুই তোর পড়ানি রে। ছায়ামূর্তির কথা শুনে শৈশবের সব স্মৃতি মনে পড়ে যায় তার। তখন তার বয়স 7 কি 8 হবে। অতীতের টুকরো টুকরো ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। অস্ফুটে বুক ফুঁড়ে একটা কথা বেরিয়ে আসে তার। পরাণী কাকা, তুমি? শাল সেগুনের বন ঘেঁষে জনা কয়েক আদিবাসীদের নিয়ে ঘর বা মাচাং বাড়ি করে উঠেছে। প্রতিটা মাচাং ছন অর্থাৎ পাহাড়ি খড় এবং বাঁশের তৈরি। মাটি থেকে 5-6 ফুট উঁচুতে অবস্থিত। এছাড়া খড়ের ছাওয়া কিছু মাটির কুঁড়ে ঘরও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাচাংগুলোর আশেপাশে। সামনের ঘাস জমিতে গবাদি পশু চড়ছে। আদিবাসীরা সকলেই যে যার কাজে ব্যস্ত।
তাদের একজনকে পরাণীর নাম বলতেই সে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে, তারপর একটা নির্দিষ্ট মাচাঙের দিকে আঙুল তুলে দেখায়। অনেক ছোটবেলার কথা, তাই কোন বাড়িটা তার মনে ছিল না। মাচাঙের লাগোয়া এক চিলতে বারান্দায় একজন অতি বৃদ্ধ লোক বসে উদাস দৃষ্টিতে তাকিয়েছিল দূরে পাহাড়ের দিকে। কৌশিক বাঁশের সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেল। পরাণী কাকার বাবা নুদানী আদিবাসীদের সর্দার। বৃদ্ধ নুদানী কৌশিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। কৌশিক নিজের পরিচয় দিতেই বৃদ্ধের চোখের তারায় আগুন জ্বলে ওঠে। পর মুহূর্তেই সে আগুন নিভে যায়। স্নেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে কৌশিকের দিকে। শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে এই বৃদ্ধ নুদানী এবং তার একমাত্র ছেলে পরাণীর সাথে। একান্তে বসে 25 বছর আগে স্মৃতি রোমন্থন করে চলে দুই ভিন্ন জাতির ভিন্ন প্রজন্মের মানুষ। পরাণী আর তার বউ ফুলমতিয়ার কথা মনে পড়ে গেছে তার। আজ থেকে 25 বছর আগে তাদের ফার্ম হাউসের বাগানে মালির কাজ করতে আসতো পরাণী আর ফুলমতিয়া। ফুলমতিয়ার বয়স তখন মাত্র 16 কি 17 হবে। তাদের সমাজের রীতি রেওয়াজ অনুযায়ী খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে দুজনের। তখনও ফুলমতিয়ার ছেলে মানুষই যায়নি। কাজের ফাঁকে ফাঁকে কৌশিকের সাথে খেলাধুলোয় মেতে থাকতো ফুলমতিয়া, আর পরাণী গাছতলায় বসে বাঁশি বাজাতো এক মনে। তার সেই মিঠে বাঁশির সুর শুনে কৌশিক খেলতে খেলতে ফুলমতিয়ার কোলেই ঘুমিয়ে যেত। ফুলমতিয়া আর পরাণীর সাথে খেলতে খেলতে অনেক সময় তাদের বাড়িতেও চলে যেত। তখন কৌশিকের স্কুলে ছুটি ছাটা পড়লেই ওরা ফার্ম হাউসে চলে আসতো। কয়েকটা রাত কাটিয়ে আবার শহরে ফিরে যেত। ফুলমতিয়া আর পরাণী বাগান পরিচর্যার সাথে সাথে তাদের অন্যান্য সমস্ত কাজকর্ম করে দিত। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ একদিন ফার্ম হাউসে ফুলমতিয়ার আসা বন্ধ হয়ে গেল। পরাণীর যাতায়াত কমে এলো ধীরে ধীরে। সে মাঝে মাঝে এসে গাছপালা ছেঁটে দিয়ে চলে যেত। যতটুকু সময় থাকত অবসরে বসে মনমরা হয়ে করুণ সুরে বাঁশি বাজাত। কৌশিককে ওর ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হতো না। ফুলমতি আসা বন্ধ করে দেওয়ার পর থেকে কৌশিক প্রতিদিন ওর কাছে যাবার জন্য কান্নাকাটি করত। মায়ের কাছে শুনেছিল ফুলমতিয়া নাকি একটা কি কঠিন অসুখ করেছে, তাই সে আর আসতে পারছে না। এদিকে রোগ ছড়াবার ভয়ে পরাণীর সাথেও মেলামেশা বন্ধ করে দেওয়া হলো তার। তারপর থেকে সে যতবার ফার্ম হাউসে গেছে পরাণী বা ফুলমতিয়া কাউকেই দেখতে পায়নি। ফার্ম হাউসের কাজকর্মের জন্য নতুন লোক রাখা হয়েছিল। সে বছরই কৌশিককে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে সে আর কখনো তাদের ফার্ম হাউসে যায়নি। তারপর সময়ের নিয়মে একদিন তার মন থেকে শৈশবের সমস্ত স্মৃতি মুছে গেল। পরাণী আর ফুলমতিয়ার কথা ভুলে গেল সে। এরপর 25টা বছর কেটে গেছে। এখন কৌশিক নিজের পায়ে দাঁড়িয়েছে। নতুন করে সে আবার মালঞ্জপুরে যাতায়াত শুরু করেছে। সেই গ্রামের উন্নতি চায়। অতীতের হারিয়ে যাওয়া স্মৃতি আবার ফিরে এসেছে তার। পরাণী আর ফুলমতিয়াকে তার মনে পড়ে গেছে, অথচ তার প্রিয় সেই পরাণী কাকা আজ আর বেঁচে নেই। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর কেন এমন ভয়ঙ্কর দেহতে পরিণত হয়েছে, কৌশিক সেই রহস্য উদ্ঘাটন করার মনস্থির করে। কিন্তু পরাণীকে সে যে তাদের ফার্ম হাউসে দেখেছে সে খবরটা নুদানির কাছে চেপে যায়। কিছু না জানার ভান করে পরাণীর কথা জিজ্ঞেস করতেই বৃদ্ধ আর চোখের জল ধরে রাখতে পারেন না, ঝরঝর করে কেঁদে ফেলেন। কৌশিকের মন খারাপ হয়ে যায়। কি বলে সান্ত্বনা দেবে তাকে? বাকি ঘটনাও তার কিছুই জানা নেই। সে এখন সবকিছু জানতে চায়, কিন্তু ফুলমতিয়া কোথায়? সে তো একবারও তার সামনে এলো না। সে কি কাজে ব্যস্ত রয়েছে? বৃদ্ধের কাছে ফুলমতিয়ার কথা জানতে চায় কৌশিক, কিন্তু ফুলমতিয়ার নাম শুনে বৃদ্ধ নুদানি মাথা হেঁট করে বসে থাকে। কৌশিক টের পায়
কোন এক অব্যক্ত যন্ত্রণায় বৃদ্ধ ভাষা হারিয়ে ফেলেছে। বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারে না নুতানি, একেবারে ভেঙে পড়ে। মায়াডারেও বাঁচাতে পারলুম নি, মোর পরিবারটা সার খার হয়ে গেল বাবু, মোর পরিবারটা সার খার হয়ে গেল। কৌশিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এ কি শুনছে ও? ফুলমতিয়া বেঁচে নেই, কিন্তু কি কারণে দুটো তরতাজা প্রাণ এভাবে শেষ হয়ে গেল? কেন, কিভাবে? নুদানি প্রথমে মুখ খুলতে চায়নি। অনেক অনুনয় বিনয় করার পর সে যে কাহিনীটা শোনালো তাতে লজ্জায় ঘেন্নায় একেবারে মাটিতে মিশিয়ে গেল কৌশিক। ঘটনাটা যেমন লজ্জার তেমনই নৃশংস। ঘটনাটা কল্পনা করতেও তার বিবেকে বাঁধছে। বৃদ্ধ নুদানিকে নিয়ে কৌশিক তাদের ফার্ম হাউসে চলে আসে। জনমানবহীন শুনশান রাস্তা, অন্ধকারে কুয়াশা ফুঁড়ে দুটো হেডলাইটের আলো হাই রোড ধরে জোর গতিতে এগিয়ে যাচ্ছে। নামকরা কর্পোরেট সংস্থার কর্মকর্তা মিস্টার সুবিনয় মল্লিকের ঝাঁ চকচকে বিশাল গাড়িটা এগিয়ে চলছে নির্দিষ্ট গন্তব্যের দিকে। ড্রাইভার যোগিন্দর একটা দৃশ্য দেখে খ্যাক খ্যাক করে হাসে, মনে মনে খান কয়েক খিস্তি ছুঁড়ে দেয়। साला हर रात नया लड़की, मालिक इतना बुढ़ा हो गया फिर भी ना जाने कहाँ कहाँ से रोज रोज नया माल उठा लाता है, भगवान ही जाने साल। যোগিন্দর বহু বছর ধরে মল্লিকের গাড়ির ড্রাইভারি করছে, তার বিশ্বস্ত সাগরে তো বটে। সে মল্লিকের অনেক কীর্তিকলাপের সাক্ষী এবং পয়সার জন্য সব রকম কাজ করতে প্রস্তুত। যোগিন্দর একবার পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে নিল। ব্যাকসিটে শুয়ে আছে সম্পূর্ণ নগ্ন দুটো শরীর, মিস্টার মল্লিক এবং তার অ্যাসিস্ট্যান্ট মিস সুতপা। দুজনের ঠোঁটেই অশ্লীল হাসি, অশ্রাব্য গালিগালাজ এবং সঙ্গমের শীতকারে পরিবেশটা ভারী হয়ে আসে। গাড়িটা তখন গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছে। এমন সময় যোগিন্দরের খেয়াল হলো একটু দূরেই খাদের ধারে একটা লোক দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই লোকটা কিভাবে যেন গাড়ির সামনে চলে এলো। যোগিন্দর রেগে গিয়ে গাড়ির কাঁচ নামিয়ে বলল, अरे ओए हट जाओ रास्ते से, ये मरना है क्या साला बुड़बक कहीं का। এদিকে গাড়ি থেমে যেতেই পেছন থেকে মিস্টার মল্লিক ধমকে ওঠে, पागल, अरे बुर्बक जो कोई भी हो गाड़ी चला दो, ये फालतू का टाइम वेस्ट मत करो। কিন্তু গাড়ি স্টার্ট দিয়েও বেশি দূর এগোতে পারে না যোগিন্দর। কিছুক্ষণ পর একই ঘটনার পুনরাবৃত্তি করতে থাকে। সেই ভবঘুরে লোকটাকে প্রতিটা বাঁকেই খাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে। যোগিন্দর এবার ভয় পেয়ে যায়। সে এবার বুঝতে পারে গাড়ি নিয়ে বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছে সে। লোকটা হঠাৎ তাকে ইশারায় গাড়ি থেকে নামতে বলল। যোগিন্দর মন্ত্রচালিতের মতো চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ে। ওদিকে মল্লিকের অবস্থা তখন শোচনীয়। সুতপা হঠাৎ ভায়োলেন্ট হয়ে উঠেছে। মল্লিকের তল পেটে চেপে বসে আঁচড়ে কামড়ে নিজের অসীম ক্ষুধার নিবৃত্তি করে চলেছে। মল্লিক অনেক চেষ্টা করেও তাকে শরীর থেকে আলাদা করতে পারছে না। ধীরে ধীরে সুতপার চেহারা বদলে যেতে থাকে, প্রবল অট্টহাসিতে ফেটে পড়ে। এই মুহূর্তে সে বিকৃত বিভৎস এক নারী মূর্তিতে পরিণত হয়েছে। পোড়া কাঠের মতন চেহারা, মুখের এক পাশটা বিভৎসভাবে ঝলসে গেছে, অপর পাশে দগদগে ঘা থেকে রক্তরস যেন চুইয়ে চুইয়ে পড়ছে। ঝলসানো ফাঁকা মাথা, কয়েক গাছের চুল শুধু একধারে লেপ্টে আছে, পেটের কাছে নাড়ি ভুড়ি দলা পাকিয়ে আছে। গাড়িটা ইতিমধ্যেই আবার চলতে শুরু করে। সেই নারী মূর্তির দিকে তাকিয়ে মিস্টার মল্লিক ভয় চেঁচিয়ে ওঠে, के 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 तुम्ही की चाও তুমি শুধু बनाओ। ए जोगिंदर जोगिंदर लड़की को गाड़ी से उतार। अरे ये कोई दूसरा लड़की है रे। ओ ओ मेरा चोख দিয়ে আগুন জ্বলছে। না 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 না, ওটা কোনো মেয়ে হতে পারে না, ও একটা অশরীরী। আরে গাড়ি থামা যোগিন্দর, আমাকে এই ডাইনটা রাত থেকে বাঁচা। এখান থেকে পালাতে হবে যোগিন্দর, পালা পালা পালা। কিন্তু চেঁচানোই সার হলো তার। যোগিন্দর কোনো উত্তর দিল না। তখনও সে জানে না ড্রাইভারের সিটে যে বসে আছে সে আসলে যোগিন্দর নয়।
ওদিকে সুবিনয়ের শরীরের চাপটা ক্রমশ অসহ্য হয়ে উঠেছে, একেবারে নাভিশ্বাস উঠে গেছে তার। কোনো উত্তর না পেয়ে কোনো মতে মাথা তুলে ওকে দেখার চেষ্টা করলো সুবিনয়, কিন্তু ড্রাইভারের সিটে বসে থাকা অন্য একটা লোককে দেখে চেঁচিয়ে ওঠে সে। আর ঠিক সেই মুহূর্তে খাদের ভিতর থেকে যোগিন্দারের শেষ আর্তনাদ ভেসে আসছে। ততক্ষণে চালকের আসনে বসে থাকা লোকটির মুখের বিভৎসতা দেখে ভয়ে মাথা ঘুরে পড়ে গেছে সুবিনয় মল্লিক। তারপর তার আর কিচ্ছু মনে নেই। সুবিনয়ের জ্ঞান ফিরে এলো গভীর রাতে। সে যে গাড়িতে শুয়ে নেই তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু সে কোথায়, কে তাকে নিয়ে এসেছে? হঠাৎ সেই ভয়ঙ্কর লোকটার কথা মনে পড়ে যায় তার। ভয় তার বুক ঠিপ ঠিপ করছে। লোকটা তাকে কোথায় এনেছে? চারপাশে অন্ধকার ছাড়া আর কিছু তো মনে পড়ছে না তার। কানের কাছে একটা জান্তবু ঘরঘরে আওয়াজ হয়ে চলেছে। ফিসফিস করে কে যেন বলে চলে, আজই তোর শেষ দিন। কে ভেবেছিলি কেউ কিচ্ছু জানতে পারবে না, তাই না? যে জানার সে সব জেনে গেছে। যার শোধ নেবার সে তা নেবেই। প্রতিশোধ, চরম প্রতিশোধ। ভয়ে বুক কেঁপে ওঠে সুবিনয় মল্লিকের। চিৎকার করে ডেকেও কারো সাড়া পাওয়া যায় না। আর সাড়া পেলেই বাকি ওই নরাধমকে বাঁচাতে কেউ ছুটে আসবে না। বৃদ্ধ নুদানির মুখে তৃপ্তির হাসি ফোটে। নরপিশাচটা এখনো জানেই না সে কোথায় এসে পড়েছে। ঘুটঘুটে অন্ধকারে কিচ্ছু চোখে পড়ছে না, হাসির শব্দ কানে আসছে শুধু। এমন সময় খুব কাছেই একটা পাহাড়ি বাঁশির সুর ভেসে আসে। সুরটা তার ভীষণ চেনা। সুবিনয় চমকে ওঠে। ঘরময় কারা যেন দাপিয়ে বেড়াচ্ছে। সে উঠে পালাবার চেষ্টা করেও ব্যর্থ হয়। কে যেন তার পা মাটিতে গেঁথে দিয়েছে। এমন সময় কোনো পুরুষের কাতর আর্তনাদ আর নারী কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় 25 বছর আগে এক ঝড় জলের রাতের কথা। এক ষোড়শী মেয়ে তার স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে। মেয়েটির নাম ফুলমতিয়া। সে 3 মাসের অন্তঃসত্ত্বা। ভাবী সন্তানের কথা বলছে তারা। কিন্তু একটা কালো পোশাক পরা লোক চাবুক হাতে কখন যে তাদের পিছনে এসে দাঁড়িয়েছে তা লক্ষ্য করেনি তারা। হঠাৎ লোকটা চাবুক মারতে শুরু করে ফুলমতিয়ার স্বামী পরাণীকে। পরাণীর বাবা কয়েকদিনের কাজ নিয়ে শহরে গিয়েছিল। তার অনুপস্থিতির সুযোগে লোকটা সেখানে ঢুকে পড়ে। যন্ত্রণায় আঘাতে ছটফট করছে দেখে লোকটা তার মুখে লাথির পর লাথি মেরে নাক মুখ ফাটিয়ে দেয় এবং আরো জোরে জোরে চাবুক মারতে থাকে। মেয়েটা চিৎকার করে কেঁদে ওঠে। সে ততক্ষণে লোকটার মতলব টের পেয়ে গেছে, তবু স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। লোকটার পায়ে ধরে কাকুতি মিনতি করতে করতে সে বলে, মোর মরদ থেকে সারান দে বাবু, তুই যা চাস তাই হবে। পরানি রে সারান দে, সারান দে। লোকটা তবুও কোনো কথা শুনে না। ইতিমধ্যে অন্য একটা লোক এসে ফুলমতিয়ার হাত পা বেঁধে ফেলল। ওদিকে আঘাত সহ্য করতে না পেরে পরানি আধমরা হয়ে যায়। এরপর কালো পোশাক পরা লোকটা ফুলমতিয়াকে টেনে হিঁচড়ে নিজের গাড়ির কাছে নিয়ে যায়। একে শীতের রাত, তারপর তুমুল বৃষ্টি। সবাই তখন ঘুমের ঘোরে, ফলে কেউই কিছু টের পায়নি সেদিন। পরাণীর অচৈতন্য দেহটাকে দুমড়ে মুচড়ে ডিকিতে ঢুকিয়ে ড্রাইভারকে খাদের দিকে যাওয়ার নির্দেশ দেয়। দেহটাকে খাদের ভিতর ফেলে দেওয়াই উদ্দেশ্য ছিল তার, কিন্তু ঝড় জলের রাতে খাদে যাওয়ার ঝুঁকি আছে সে কথা মনে হতে সিদ্ধান্ত পাল্টে গন্তব্যের দিকে রওনা দেয় তারা। পরাণীর দেহটাকে মাটিতে পুঁতে রেখে মেয়েটির উপর সারা রাত ধরে পৈশাচিক অত্যাচার চালায় তারা। 2 দিন পর ঝড় বাদল কমলে নিশুতি রাতে ফুলমতিয়াকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। যাবার পথে পরাণীর মৃতদেহটাকে খাদে ফেলে দিয়ে যায়। লোকটা ফুলমতিয়াকে তার গোপন আস্তানায় আটকে রাখে এবং প্রতি রাতে ফুলমতিয়া ধর্ষিত হতে থাকে। এত অত্যাচারের মধ্যেও একটু একটু করে তার শরীরে একটা প্রাণ বেড়ে উঠছিল। তবু লোকটা তাকে একটা রাতও রেহাই দেয়নি। শেষে একদিন রাতে প্রচন্ড প্রস্রব যন্ত্রণা উঠে তার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে
যখন শিশুটির মাথা বেরিয়ে আসে সেই অবস্থায় লোকটা ফুলমতিয়ার পেটে ছোঁড়া মারে এবং গায়ে আগুন ধরিয়ে দেয়। একইভাবে লোকটা শিশুরও প্রাণ কেড়ে নেয়। তারপর খাদের কাছাকাছি একটা পরিত্যক্ত খনির ভেতরে দগ্ধ দেহগুলোকে পুঁতে রেখে আসে। এত বছর ধরে হঠাৎ পুরনো ঘটনাগুলোর কথা মনে পড়ে যাওয়ায় মল্লিক বিচলিত হয়ে ওঠে। জায়গাটা সুবিধের নয়। সে আবার পালানোর চেষ্টা করে। ঠিক এমন সময় বৃদ্ধ নুদানি একটা মোমবাতি জ্বালিয়ে মল্লিকের সামনে এসে দাঁড়ায়। মোমবাতির আলোয় নুদানিকে দেখে মল্লিক হতভম্ব হয়ে যায়। চোখ থেকে চশমাটা অনেক আগেই খুলে পড়ে গেছে তার। এতক্ষণ মিশমিশে অন্ধকারে সে কিচ্ছু ঠাউর করতে পারেনি। এখন মোমবাতির আলোয় জায়গাটা ধীরে ধীরে চিনতে পারে সে। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে মালঞ্জ বাড়ি ফার্ম হাউসের সেই গোপন কক্ষে, যেখানে মাটি খুঁড়ে পরাণীর দেহটাকে পুঁতে রাখা হয়েছিল কিছুদিনের জন্য। এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে যে ঘটনার স্মৃতিচারণ করছিল 25 বছর আগে, সেই ঘটনাই সে নিজের হাতেই ঘটিয়েছিল। এতগুলো বছর পর মৃতদের আত্মা কালের নিয়মে আবার জেগে উঠেছে। আজই সেই বিশেষ দিন। আর নিস্তার নেই তার। মোমবাতি নিভে গেছে। আলকাতরার মতো জমাট বাঁধা অন্ধকারে 3 জোড়া অপার্থিব চোখ তাকে ঘিরে যেন প্রলয়ে নৃত্য করছে। একটা নারী, একটি পুরুষ এবং একটি ভূমিষ্ঠ প্রায় শিশু সন্তান। পালাবার বৃথায় চেষ্টা করে সুবিনয় মল্লিক। তার পা দুটো চিরতরে মাটির ভেতরেই গেঁথে রয়েছে। ভয়ে চিৎকার করে ওঠে সুবিনয় মল্লিক। সেই নবজাতকের অপার্থিব চোখ দুটো জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। তার দিকে সে তীব্র বেগে ছুটে আসে। অন্ধকার ভেদ করে পরাণী আর ফুলমতিয়ার রক্তাক্ত ঝলসানো হাতগুলো এক এক করে এগিয়ে আসে তার টুঁটি টিপে ধরে, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দেয় তীক্ষ্ণ নখের আঘাতে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। নারকীয় হুঙ্কার ছেড়ে পরাণীর আত্মা সুবিনয় মল্লিককে একবার শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলে। সে মুখ থুবড়ে পড়ে নুদানির পায়ের উপরে, কাতর স্বরে বারবার ক্ষমা ভিক্ষা করতে থাকে। আমাকে ক্ষমা করে তোমরা। আমি জানি আমি মহা পাপ করেছি। আমি কথা দিচ্ছি আর কখনো এমন পাপ কাজ করবো না। নিজেকে শুধরে নেবার একটা সুযোগ। আমি মানুষের সেবা করে বাকি জীবনটা কাটাতে চাই। একবারের মতো ক্ষমা করে দাও। আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই। কাতর স্বরে বারবার ক্ষমা ভিক্ষা চাইতে থাকে সেই অপার্থিব শক্তির কাছে। বৃদ্ধ নুদানির পা জড়িয়ে বারবার ক্ষমা চায়, কিন্তু রাগে উত্তেজনায় পা সরিয়ে নিতে গিয়েও বৃদ্ধ নুদানি সুবিনয়ের মুখের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করে। এমন সময় অন্ধকার ফুঁড়ে একটা হুঙ্কার ভেসে আসে। না নুদানি, ওই নোংরা লোকটাকে কিছুতেই ক্ষমা করো না। ও ক্ষমার অযোগ্য। ওর নরকে ওঠাই হবে না। নরকের কীটরাও ওকে দেখে ঘেন্না পাবে, ঘেন্না। ওই লোকটাকে আমি দিনের পর দিন কিছু না জেনে না বুঝে শ্রদ্ধা করে এসেছি, ভালোবেসেছি, কিন্তু ও যে এত বড় শয়তান আগে বুঝলে কবে আমি নিজের হাতে খতম করে দিতাম। ওটা লোকটাকে নিজের বাবা ভাবতেও ঘেন্না হচ্ছে আমার। ছি ছি, এসব দেখার আগে আমার কারো মৃত্যু হলো না। ঘরের ভিতর একটা অখণ্ড নীরবতা বিরাজ করছে। ঘটনার আকস্মিকতায় যেন স্তব্ধ হয়ে গেছে অশরীরীরাও। সুবিনয় মল্লিকের কিছু বলার মুখ নেই। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকে। কৌশিক হঠাৎ দেরাজের দিকে তাকায়। দেরাজের পাশের দেওয়ালে সেই চাবুকটা এখনো ঝোলানো রয়েছে। পূর্বপুরুষদের ব্যবহৃত চাবুক। ঘোড়সওয়ারি করার জন্য ওখানেই টাঙানো রয়েছে দীর্ঘ বছর ধরে। আজ 25 বছর পর সেই চাবুকটা সেজে উঠল তার যোগ্য উত্তরসূরির হাতে। কৌশিক নুদানির দিকে এগিয়ে গেল। চাবুকটা তার হাতে ধরিয়ে হুকুম দিল, 25 বছর আগে এই নোংরা লোকটা তোমার সব কিছু কেড়ে নিয়েছে। ওকে ছেড়ো না। ওই নরাধমটাকে তুমি নিজের হাতে শাস্তি দাও নুদানি। তাহলেই আমি ওই মহাপাপীর সন্তান হওয়ার পাপ থেকে মুক্তি পাবো। বৃদ্ধ নুদানির শরীরটা থরথর করে কাঁপছে।
তার একমাত্র পুত্র এবং পুত্রবধূর হত্যাকারী চরম শাস্তি হোক, সেটা সেও মনে করে। কিন্তু কৌশিক তাকে যে হুকুম দিয়েছে তা পালন করা তার পক্ষে যে সম্ভব নয়। বৃদ্ধ চাবুকটা হাত থেকে ফেলে দেয়। কৌশিক স্তম্ভিত হয়ে যায়। তার মন বলে নুদানি যে কাজটা পারেনি সেটা তাকে সম্পন্ন করতেই হবে, তা না হলে পাপের দায় মিটবে না। পরাণী আর ফুলমতির আত্মাও শান্তি পাবে না। কৌশিক চাবুক হাতে চোয়াল শক্ত করে দাঁড়ায়। হঠাৎ গোটা ফার্ম হাউসটা দুলে ওঠে। পায়ের তলা থেকে মাটি সরে যায়। গোটা বাড়িটা চোখের সামনে ঘূর্ণির মতো ঘুরছে। সুবিনার পা দুটো হঠাৎ মাটি থেকে আলগা হয়ে যায়। সেই সুযোগে সে আবার পালাবার তাল করে, কিন্তু তার আগেই ফার্ম হাউসের মূল ফটকটা আপনা হতে তার মুখের ওপর বন্ধ হয়ে যায়। দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেও কোনো লাভ হয় না। অন্ধকার আরো গাঢ় হয়ে আসে। ঘরের মধ্যে কার যেন প্রস্রব বেদনা উঠেছে। চাপা গোঙানির সাথে সাথে ভেসে আসে নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার শব্দ। সুবিনা চমকে ওঠে চেনা গলার স্বর্গে। মেঘের আড়াল থেকে খয়াটে চাঁদের মলিন আলো প্রবেশ করেছে জাফরি কাটা জানলা দিয়ে। সেই আবছা আলোয় সকলে দেখল ফুলমতিয়া দাঁড়িয়ে আছে সুবিনয়ের সামনে। একটা ছোট্ট নিষ্প্রাণ দেহ নারী শুদ্ধ ঝুলে আছে তার তলপেটের কাছে। সে এক বিভৎস করুণ দৃশ্য। ফুলমতিয়ার চোখের অন্ধ কোটরে প্রতিহিংসার আগুন জ্বলছে, যার আঁচ লেগে ঝলসে যাচ্ছে সুবিনার গোটা মুখ। দুটো লোহার মতন শক্ত হাত তার গলা টিপে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার গোটা শরীরটা হঠাৎ মাটি থেকে শূন্য উঠে গেল। সিলিংয়ে ধাক্কা খেয়ে প্রবল ঝাঁকুনিতে ঘাড় ভেঙে একপাশে কাত হয়ে যায়। সে হুমড়ি খেয়ে পড়ে, জোর আর্তনাদ করে ওঠে। আগুনের হলকা ছুটে আসে পরাণীর চোখ থেকে। সে আগুন ধীরে ধীরে গ্রাস করে তাকে। কেউ বাঁচাতে আসে না। কোনো এক মায়া বলে তার কান ফাটানো আর্তনাদ কারো কানেই পৌঁছতে পারে না। সুবিনয়ের দেহে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। আর্তনাদ পুরোপুরি থেমে যায়নি। এমন পরিস্থিতিতে তার হঠাৎ মনে হলো তার পায়ে কি যেন একটা বেয়ে উপরের দিকে উঠে আসছে। চোখের চামড়া পুড়ে গেছে, তাকাবার উপায় নেই। হাত দিয়ে কোনো মতে অনুভব করার চেষ্টা করে। হাতটা মুহূর্তের মধ্যে কোনো কিছু কামড়ে রক্তাক্ত ফালা ফালা হয়ে যায়। তার আর্তনাদ আর চিৎকার এবার ঘরে ঘরে পৌঁছে গেছে। আশেপাশের বাসিন্দারা ছুটে এসছে মালঞ্চবাড়ি ফার্ম হাউসের গোপন কক্ষে। একটা পার্থিব ছোট্ট শরীর তার তীক্ষ্ণ নখের আঘাতে মাটি খুঁড়ে তুলে এনেছে নরকের অগণিত মাংসাশী কীটকে। মাংসের লোভে তারা সুবিনয় শরীরে উঠে বাসা বাঁধছে। একটু একটু করে রক্ত মাংস খুবলে নিয়ে তাকে ভোগ করছে নারকীয় উল্লাসে, ঠিক যেমন করে সে তিলে তিলে ভোগ করে হত্যা করেছিল ফুলমতিয়াকে। গগন বিদারী আর্তনাদ করে গ্রামবাসীরা ছুটে আসছে শয়তানের মৃত্যু দেখতে। এতদিন তারা সবাই যাকে দেও ভেবে ভয় পেত, সে আসলে নুদানির ছেলে পরাণী। তা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে তারা। ফুলমতি আর পরাণীর মৃত্যু রহস্য বহু বছর ধরে তাদের কাছে অজানাই থেকে গেছে। তারা সবাই ভেবেছিল পরাণী টাকা পয়সার লোভে তার বৃদ্ধ বাবাকে ছেড়ে ফুলমতিয়াকে নিয়ে শহরে পালিয়ে গেছে। এমন রটনাই রটানো হয়েছিল তাদের নামে। কিন্তু সবাই একথা বললেও নুদানি তা বিশ্বাস করেনি। শহর থেকে ফিরে যখন পরাণী এবং ফুলমতিয়াকে কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন সে আন্দাজ করেছিল মারাত্মক কোনো বিপদ ঘটে গেছে তাদের সাথে। ফুলমতিয়ার ওপর কিছু বদ লোকের যে কুনজর পড়েছে সেটা নুদানি টের পেয়েছিল। পথে ঘাটে যাতে কোনো বিপদ না হয় তাই নুদানি ফুলমতিয়ার কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই ফার্ম হাউসের মালিকই যে ফুলমতিয়াকে অপহরণ করার জন্য লোক লাগিয়েছিল তা ঘুণাক্ষরেও টের পায়নি। সে ভেবেছিল বাইরের লোকজন বেড়াতে এসে ফুলমতিয়াকে উত্তক্ত করেছে। এদিকে ফুলমতিয়াকে না পেয়ে তারা প্রায়ই পথে ঘাটে পরাণীকে মারধর করে হুমকি দিতে থাকে। শেষে পরাণীও যাতায়াত বন্ধ করে দেয়। এদিকে কেউ যাতে কোনো রকম সন্দেহ না করে তার জন্য সুবিনয় নিজের পরিবারের কাছে ফুলমতিয়ার ছোঁয়াচে রোগের কথা বলে তাদের দূরে সরিয়ে রাখে।
পরাণীকে কৌশিকের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ একদিন পরাণীর যাতায়াতও পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবই যে সুবিনয়ের কারণে ঘটেছে তা কেউ টের পায়নি। সুবিনয় শহর থেকে নতুন লোক এনে ফার্ম হাউসের কাজে নিযুক্ত করে। গ্রামবাসীরাও বড় লোকের খেয়াল ভেবে সেসব নিয়ে আর মাথা ঘামায়নি। এতে সুবিনয় সুবিধাই হয়েছিল, সে সুযোগের অপেক্ষায় ছিল। নুদানি কাজ নিয়ে একদিন শহরে রওনা দিল। সেদিন থেকে হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সুযোগে সে রাতেই সুবিনয় পরাণীকে মেরে ফুলমতিয়াকে তুলে নিয়ে আসে। সকলের সন্দেহ এড়াতে ফুলমতিয়াকে গোপন কক্ষে আটকে রেখে বেশ কয়েকদিন সুবিনয় ফার্ম হাউসে কাটিয়ে দেয়। ওই কক্ষের মাটিতেই পরাণীর দেহ পুঁতে রেখেছিল সে। প্রতিদিন রাতে গোপন কক্ষে গিয়ে নিজের পাশবিক ক্ষুধা মিটিয়ে আসত। গ্রামের কেউ তা ঘুণাক করেও টের পায়নি। সুবিনয়ের পায়ের নিচের মাটি সরে গিয়ে দুফাক হয়ে গেছে ইতিমধ্যে। তার শরীরটা একটু একটু করে মাটির তলায় তলিয়ে যাচ্ছে। একসময় শেষ আর্তনাদও মিলিয়ে গেল পাতালের গহ্বরে। সুবিনয়ের মৃত্যুতে কৌশিকের মনে বিন্দু মাত্র কোনো অনুতাপ নেই। সে আজ পাপ মুক্ত। শুধু একটা কথা ভেবে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ফুলমতিয়ায় যে ফুলকির রূপ ধরে তাকে অতীতের ইঙ্গিত দিয়ে গেছে, সেটা বোঝার পর থেকে বারবার একটা কথাই মনে পড়ছে। ফুলকিকে ভোগ করার জন্য সেও তো নানানভাবে চেষ্টা চালিয়েছে। সে কথা ভেবে লজ্জায় অনুতাপে কৌশিকের মাথা হেঁট হয়ে যায়। হঠাৎ ফুলকির অলিক স্বর কানে ভেসে আসে। এই কুশি বাবু, মন খারাপ করিস নে। মই তোর খেলার সাথীটো ছিলাম বটে। মই পরাণী দুজনায় তোকে কত ভালোটো বেসেছি। তুই তো মোদের কুশি বাবু। তুই খুব ভালো মনের আদমিটো আছিস রে। ভালোটো থাকিস। মোদের এবার যাওয়ার সময়টা হয়ে গেছে। মোরা যাই রে, মোরা যাই। কৌশিকের চোখে কৃতজ্ঞতার অশ্রু। ফার্ম হাউসে আসার সময় পরাণী তাকে অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছে। কৌশিক ছলছল চোখে তাকিয়ে থাকে ওদের শান্ত অপার্থিব মুখের দিকে। চলে যাওয়ার মুহূর্তে পরাণীর অলিক কণ্ঠ ভেসে আসে আবার। কৌশিক, মোর বাপ তোরে তুই দেখিস, ভালো থাকিস তোরা, মুই এবার আসি রে। অশরীরী হলেও তারা যে প্রিয়জন, তাই তাদের বিদায় দিতে গিয়ে কৌশিকের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। বৃদ্ধ নুদানি তার ঘোলাটে কাঁচের চশমা খুলে ধুতির খোটে চোখ মুছে নেয়। কৌশিক তাকে ধরে ধরে বাইরে নিয়ে আসে। দুজনে উদাস চোখে তাকিয়ে থাকে আকাশের দিকে। একটা দুটো করে অসংখ্য তারা জেগে উঠেছে। ফুলমতিয়া পরাণী এবং তাদের ভূমিষ্ঠ প্রায় সন্তানের অপার্থিব শরীরটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রাতের আকাশে।